আজ আমরা আরিফ আজাদের লেখা বেস্ট সেলিং বই প্যারাডক্সিক্যাল সাজিদ এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশে বিশেষ করে তরুণদের মধ্যে বইটা কিন্তু সাংঘাতিক জনপ্রিয় হয়েছে। হ্যাঁ, খুবই। আমাদের কাছে এর কিছু বিশ্লেষণ আছে, তো আমরা চেষ্টা করব বইটার মূল আইডিয়াটা কি, কেন এটা এত সাড়া ফেলল, আর এর সমালোচনাগুলোই বাকি সেগুলো সংক্ষেপে তুলে ধরতে, মানে মূল নির্যাসটা বোঝা আর কি। ঠিক। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, বইটার কেন্দ্রে আছে সাজিদ, তাই না? এক কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হ্যাঁ, সাজিদ। গল্পে সে ধর্ম আর বিজ্ঞান মানে দুটোতেই বেশ আগ্রহী, পড়াশোনা করা ছেলে। তার কাজটা হলো মূলত তার বন্ধু বা যারা একটু সংশয়বাদী তাদের সাথে ইসলাম নিয়ে যে নানা প্রশ্ন ওঠে। বেশ কঠিন কঠিন প্রশ্ন নিশ্চয়ই। হ্যাঁ, বেশ জটিল প্রশ্ন। যেমন ধরুন, ঈশ্বর বা স্রষ্টা কেন দুঃখ কষ্ট পৃথিবীতে থাকতে দেন, অথবা এই যে বলা হয় কুরআনে নাকি বৈজ্ঞানিক ভুল আছে। ওহ, এই প্রশ্নগুলো তো প্রায় শোনা যায়। ঠিক। বা ধর্ম কি প্রগতির পথে বাধা, বা মুসলিমরা কেন বিজ্ঞান চর্চায় পিছিয়ে পড়ল, এই ধরনের প্রশ্নগুলো। আর সাজিদ এগুলোর উত্তর দেয়। হ্যাঁ, সাজিদ চরিত্রটা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে। তার অস্ত্র হচ্ছে যুক্তি, বিজ্ঞান আর অবশ্যই ইসলামের নিজস্ব ধর্মতত্ত্ব। আচ্ছা। এই যে কথোপকথন, এই যে ডিবেটগুলো, এগুলো দিয়েই আসলে বইটা সাজানো। এই ফরম্যাটটা, মানে লেখার ধরনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমার মনে হয় জনপ্রিয়তার একটা বড় কারণ এটাই। একদম। ভাষাটা খুব সহজ, কিন্তু আলোচনাগুলো কিন্তু বুদ্ধিদীপ্ত। আর পুরো বইটা যেহেতু সংলাপের মতো করে লেখা, পড়তে সুবিধা হয়। হ্যাঁ, পাঠকের জন্য ফলো করাটা বেশ সহজ হয়ে যায়। আরিফ আজাদ মানে নাস্তিকতা, অস্তিত্ববাদ, ধর্মতত্ত্ব এসব ভারী ভারী বিষয়কেও বেশ সহজ করে বলতে পেরেছেন। এখানে একটা দেখার বিষয় হলো বইটা ঠিক কোন কোন পয়েন্টে ফোকাস করছে। একদিকে যেমন ইসলামে যুক্তির গুরুত্ব নিয়ে কথা বলছে, আচ্ছা। তেমনি ধরুন কোরআনের কিছু আয়াতকে তুলে ধরে বলছে যে এগুলোতে এমন বৈজ্ঞানিক তথ্য আছে যা অনেক পরে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। ওহ, ইন্টারেস্টিং। আবার ধরুন জিহাদ বা হিজাব, এই বিষয়গুলো নিয়ে যে কিছু ভুল ধারণা আছে সমাজে, সেগুলোকেও অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। মানে ভুল ধারণা ভাঙার একটা চেষ্টা। হ্যাঁ, আর মূল লক্ষ্যটা ছিল বিশ্বাস আর অবিশ্বাস, এই দুটোর মধ্যে একটা যুক্তি নির্ভর বিতর্ক তৈরি করা। তাহলে বইটার মূল শক্তি কোনগুলো বলা যায়? আমাদের বিশ্লেষণ কি বলছে? অবশ্যই এর একটা শিক্ষাগত মূল্য আছে, বিশেষ করে ছাত্র বা তরুণদের জন্য, যারা হয়তো নিজেদের বিশ্বাস নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছে, দ্বিধায় পড়ছে। একটা কাল্পনিক গল্পের মধ্যে দিয়ে এই দার্শনিক বা থিওলজিক্যাল আইডিয়াগুলো দেওয়াতে সেগুলো হজম করা সহজ হয়। মানে সরাসরি প্রচার বা বক্তৃতার চেয়ে এটা আলাদা। ঠিক, যুক্তির ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। এটা পাঠককে সোচনে একটা সুযোগ দেয়। আর বাংলাদেশের তরুণদের দৈনন্দিন জীবনে যে ধরনের তর্ক বিতর্ক হয়, সেগুলোর সাথে একটা কানেকশন তৈরি করে। আচ্ছা, কিন্তু সব কিছুরই তো ভালো মন্দ দুটো দিক থাকে, সমালোচনাও তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, কিছু সমালোচনাও কিন্তু উঠে এসেছে। যেমন যারা ইসলামী দর্শন বা ধর্মতত্ত্ব নিয়ে আগে থেকেই বেশ পড়াশোনা করেছেন, তাদের কাছে সাজিদের যুক্তিগুলোকে হয়তো একটু সরল মনে হতে পারে, মানে ওভার সিম্পলিফাইড আর কি। সরল মানে ঠিক কেমন? মানে ধরুন, খুব জটিল একটা দার্শনিক বা বৈজ্ঞানিক প্রশ্নকে হয়তো খুব সহজে একটা উত্তর দিয়ে দেওয়া হয়েছে, যেখানে আরও গভীর আলোচনার সুযোগ ছিল। আচ্ছা, বুঝলাম। আর একটা ব্যাপার হলো, গল্পের সংশয়বাদীদের প্রশ্নগুলো বেশ জোরালোভাবেই আসে, কিন্তু বিতর্কের শেষে প্রায় সবসময় সাজিদকেই জয় দেখানো হয়। এটা কিছুটা একপেশে লাগতে পারে। হ্যাঁ, কারো কারো কাছে সেটা মনে হতে পারে। আরেকটা পয়েন্ট হলো, যুক্তির সাপোর্টে একাডেমিক সোর্স বা প্রতিষ্ঠিত ইসলামিক স্কলারদের রেফারেন্সের ব্যবহারটা তুলনামূলকভাবে কম। এই যে সরল যুক্তির কথা বললেন, কোনো নির্দিষ্ট উদাহরণ কি ছিল পর্যালোচনায়? মানে ঠিক কি ধরনের যুক্তিকে সরল বলা হচ্ছে? সরাসরি হয়তো উদাহরণ দেওয়া হয়নি, কিন্তু ইঙ্গিতটা এরকম যে ধরুন বিবর্তনবাদ বা বিগ ব্যাং, এই মতো বিষয়গুলো, এগুলো তো খুবই জটিল বৈজ্ঞানিক তত্ত্ব, তাই না? অবশ্যই। সেগুলোকে হয়তো খুব সংক্ষেপে ইসলামিক বিশ্বাসের সাথে মিলিয়ে ফেলার একটা চেষ্টা দেখা যায়। এটা সাধারণ পাঠকের জন্য বোঝা সহজ করে ঠিকই, কিন্তু যারা বিষয়গুলো নিয়ে গভীরভাবে জানতে চান, তাদের কাছে এটা অপর্যাপ্ত মনে হতে পারে। মানে বিতর্কের যে সূক্ষ্ম মারপ্যাচগুলো থাকে, সেগুলো হয়তো এড়িয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, আচ্ছা। তাহলে সব মিলিয়ে এর তাৎপর্যটা কোথায় দাগাচ্ছে? কেন এটা নিয়ে এত কথা হচ্ছে? দেখুন, এটাকে শুধু একটা বই হিসেবে দেখলে শায়দ হবে না। কিছু বিশ্লেষণে এটাকে একটা কালচারাল ফেনোমেনন বা এক ধরনের আন্দোলন হিসেবেও দেখা হচ্ছে। আন্দোলন? কিভাবে?
কারণ মনে করা হচ্ছে এটা বাংলাদেশের অনেক তরুণের মনে একটা শূন্যস্থান পূরণ করেছে, যারা হয়তো আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে বড় হচ্ছে, আবার নিজেদের ধর্মীয় পরিচয় নিয়েও সচেতন। তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয় হয়তো। ঠিক তাই, একটা টানাপোড়েন। সাজিদের এই যুক্তির ধরনটা তাদের কাছে মনে হয়েছে যেন বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মধ্যে একটা ব্রিজ তৈরি করছে, তাও আবার খুব সহজ ভাষায়, গল্পের ছলে। ইন্টারেস্টিং পয়েন্ট। এটা তাদের নিজেদের বিশ্বাসের পক্ষে দাঁড়ানোর জন্য এক ধরনের ইন্টেলেকচুয়াল কনফিডেন্স বা বুদ্ধিবৃত্তিক আত্মবিশ্বাস জুগিয়েছে বলা যেতে পারে। তাহলে সংক্ষেপে বলা যায়? সংক্ষেপে বললে প্যারাডক্সিক্যাল সাজিদ আসলে গল্প বলার একটা জনপ্রিয় আঙ্গিক ব্যবহার করে ধর্মতত্ত্বকে সাধারণ মানুষের কাছে নিয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্মের যে বাস্তবতা, সেটার সাথে একটা সংযোগ তৈরি করতে পেরেছে। আর এখানেই এর সাফল্য। আলোচনা প্রায় শেষের দিকে, তবে একটা ভাবনা আসছে মাথায়। এই বইটার ফরম্যাট, মানে গল্প আর চরিত্রের মাধ্যমে যুক্তিকে তুলে ধরা, আর এর যে অভাবনীয়তা, হ্যাঁ, এটা কি আমাদের ভাবায় না যে বিশ্বাস, যুক্তি, বিজ্ঞান এইসব জটিল আর স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য, বিশেষ করে আজকের তরুণ প্রজন্মের কাছে যারা হয়তো বেশ সংশয়বাদী, তাদের কাছে পৌঁছানোর জন্য এই ন্যারেটিভ বা গল্প বলার ধরনটাই আসলে খুব শক্তিশালী একটা উপায় হতে পারে? এটা নিয়ে হয়তো আরও ভাবা দরকার।